আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এখানে আজকে মনিমা শারমিন এসেছেন, আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী, রাইট নাকি নাট্যকর্মী? এটা বলতে আমি বেশি পছন্দ করি। সাংস্কৃতিক কর্মী অথবা নাট্যকর্মী? হ্যাঁ, থিয়েটারেও তো একটু থিয়েটার কাজ এবং করি। আর হচ্ছে কবিতা, এটা কি বলে, আবৃত্তিকারী কি বলে এটাকে? আবৃত্তি শিল্পী বলে। আবৃত্তি শিল্পী, কবিতা আবৃত্তি হ্যাঁ, আবৃত্তি শিল্পী বলে। আবার কেউ কেউ অন্য আরো অনেক নামই বলে। আমি আসলে কবিতা খুব খুব মনের আনন্দে পড়ি। তো মনের আনন্দ না থাকলে এগুলো হয় না। তো মনের আনন্দে পড়ি, সেই জন্য কি বলে ওইটা আসলে আমার চিন্তারও বিষয় না। আমি ওই যে আপনি যেটা শুরুতেই বললেন যে কর্মী, আমি আসলে কর্মী বলতেই পছন্দ করি। আসলে আমি ভালো শব্দ খুঁজে পাইনি। কর্মী শব্দটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা মানে আচ্ছা, তাহলে শিল্পের দিকে কর্মী জিনিসটা যায় না আসলে। হ্যাঁ, তাহলে সেই অর্থে যদি আমরা ভাবি তাহলে আবৃত্তি শিল্পী, নাট্যশিল্পী, উপস্থাপিকা, দিস আর গুড ওয়ার্ডস। এই তো এই জীবন চলার পথে আমি কি বলি না বলি তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার পরিচয়। তুমি নিজেই, সবাই জানে, তোমাকে চেনে। আমি কি বললাম, কোন শব্দ ব্যবহার করলাম, এটার মধ্যে আমার কোনো এমন কিছুটা নিয়ে না, ওরকম কেউ না। আমি আসলে খুবই সাধারণ, যতটুকু করি একদম নিজের মনের আনন্দে করি। ভেরি নাইস, থ্যাংক ইউ ফর কামিং টুডে। আমাদের এখানে মনিমা আছে, এখানে আমাদের কি যেন কি জানি জিতলো একটা পাঞ্জালরে কয়েকদিন আগে, নবাব সাহেব আছেন এখানে, বাংলা বিহার উড়িষ্যা না টরন্টো উপন্যাস পড়ছেন ফোনে। তুমি কথা বলতে পারো, কোনো অসুবিধা নাই। যাই হোক মনিমা, থ্যাংক ইউ ফর কামিং। আজকে আমি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য দুঃখিত। যেটার কারণে আই ইনভাইটেড ইউ ইজ টু টক অ্যাবাউট মাই শো। এটা তো আমার জন্য আসলে মানে কি বলবো, এটা আমার জন্য প্লেজার যে আমি আপনার শোর ব্যাপারে কিছু বলতে পারবো বা আপনার কাছ থেকে কিছু জানার সুযোগ হবে আমার। না, এটা আসলে আমি মানে যারা আমার টরন্টোতে আমার বন্ধু, তাদের অনেককে আমি রিকোয়েস্ট করেছি আসার জন্য। অনেকে পেরেছেন, অনেকে পারেননি, অনেকে দূরত্বের কারণে আসতে পারেননি। কিন্তু এই সহযোগিতাটা আমার জন্য খুব উপকারী, কারণ আমি নিজে আর কত বলবো। যাই হোক, এই শোটা সম্পর্কে তোমার কিছু জানার থাকলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আর আমার মনে যদি কিছু আমি বলবো। তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রো দেই যে কি অনুষ্ঠান আসলে। সেটা হচ্ছে 31শে অগস্ট শনিবার সন্ধ্যা 7টায় আমাদের শহরের গজলের, আমি মনে করি কি বলবো না, এতটা আমি বলতেও চাই না, মানুষ বলে যে গজল শব্দটা আসলে শোয়েব মুর্তজার নামটা প্রথমে আসে। তো সেই শোয়েব মুর্তজার সবচেয়ে বড় শো আমি মনে করি এই পর্যন্ত যতগুলো শো হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ইউনিক একটা শো হতে যাচ্ছে। সেটা হচ্ছে মিসিসগাতে আর হ্যামারসন হল লিভিং আর্ট সেন্টার। আর সময়টা তো বললামই, 31শে অগস্ট শনিবার সন্ধ্যে 7টা, হল ওপেন হচ্ছে 6টায়। তো এই ছিল আমাদের ইন্ট্রো। কিন্তু আমার নিজেরই না আসলে অনেক কিছু জানার আছে এই অনুষ্ঠান সম্পর্কে, আমি জানতে চাই। অবশ্যই আপনার সাথে তো আমার কথা হয়ই, কিন্তু একদম খুঁটিয়ে জানবো আজকে। যে আমার প্রথম প্রশ্ন, আমি ওই অর্থে প্রশ্ন বলতে চাচ্ছি না, জাস্ট আমার জানার আগ্রহ থেকে, যে শো তো অনেকগুলোই করেছেন, তো এই শোটা এতটা গুরুত্বপূর্ণ কেন, বা এই শোটা আলাদা কি থাকছে? শোটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শো যদি এর গুণগত মান এবং আয়োজন নিয়ে কথা বলি,
তাহলে পিওর গজল অনুষ্ঠান হিসেবে এটা একটা মানে প্রথম শ্রেণীর শো ধরতে পারো। আচ্ছা, একটা শোয়ের কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে সঙ্গীত যেটা পরিবেশন করা হচ্ছে সেটার কোয়ালিটি, সেটাকে আলাদা রাখো। কিন্তু এছাড়াও এটার হল, এটার সাউন্ড, এটার লাইট, এটার আয়োজন, এটা কয়জন বাজাচ্ছে, কি কি যন্ত্র বাজছে, কোন ধরনের গান পরিবেশন করা হচ্ছে, কেন করা হচ্ছে, এই বিচারে আমি মনে করি যে তুমি এই ক্লাসের শো ইউটিউবে খুঁজে নন কমার্শিয়ালি কাউকে করতে দেখবে না, পাবে না। আমি একেবারেই আপনার সাথে একমত। আমি যতদূর শুনেছি আপনার এবার 8 জন মিউজিশিয়ান, 4 জন অ্যাকোস্টিক আর 3 জন রিদম আর একটা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট। এবং এই শোটা করার প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি গজল সিঙ্গিংকে আবার মেইন স্ট্রিম হলে ফেরত আনতে চাই। বাহ, বলতে যেটা বোঝাচ্ছি যে এক সময় জগজিৎ সিং বা পঙ্কজ দাস যেটা করেছেন, যে ওনারা গজল সিঙ্গিংটাকে কিছু বিশেষ ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে অনেক বড় পরিসরে শ্রোতাদের মধ্যে নিয়ে এসছেন। একটা ছোট ড্রয়িং রুম থেকে গজল একটা ছোট ড্রয়িং রুম, 200-400 লোক, সেটাকে ওনারা 3000 লোকের কনসার্টে নিয়ে এসছেন। এটা সম্ভব হয়েছিল। ওনারা যখন চলে গেছেন এটা এখন আর কেউ করে না, কিন্তু এটা এখনও সম্ভব। আমি ওইটাই ডেমনস্ট্রেট করতে চাই। এটা আমি চাই। কতটুকু হবে আমার দিক থেকে 100% হবে আমি জানি ইনশাল্লাহ, কিন্তু সার্থকতা ডিপেন্ড করছে লোকজন আসার উপরে। নিশ্চয়ই সকলে আসবেন। এই প্রসঙ্গ যখন আসলো তখন একটু ইনভাইটও করি। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যে আপনারা আসলে মিস করেন না এরকম একটা শো। আমার মনে হয় মিস করাটা একদম ঠিক হবে না, কারণ থিয়েটার মানে হলটার কথা যদি বলি যে এটাও একটা দেখার বিষয়, তাই না? জি জি, যে চমৎকার একটা হল। এই হলের যে সাউন্ড সিস্টেম সেটা ওয়ান অফ দি ফাইনেস্ট। মানে 30টা ড্রাইভার স্পিকার হ্যাঙ্গিং অন দ্য রুফ, চারিদিকে সারাউন্ড, সামনে যে সাবওুফারগুলো আমার চেয়ে বড় সাইজ, আমি সেদিন দেখে এসেছি। এবং হলটা সেমি সার্কেল, 1300 লোক, কিন্তু কেউই 128 ফুটের চেয়ে দূরে না। 128 দারুণ, মানে একটা মানে সবচেয়ে দূরবর্তী যে মানুষ সে 128 ফুট। 128 সেটাই আমরা কখনো কোনো থিয়েটার বা কোনো হলে যখন যাই তখন চিন্তা করি যে আচ্ছা কোথায় আমার সিটটা পড়বে, আমি ঠিকমতো শুনতে পাবো কিনা। থেকে সুন্দর। এবং এটার স্টেজটা হচ্ছে অন্টারিওর মধ্যে সবচেয়ে বড় স্টেজ, এবং এটা পুরো মানে হলের যে সামনে যে স্কোপ, এটা এই স্কোপের 3টা লেয়ারে শ্রোতা এবং মেইন ফ্লোর সবাই একদম কাছে, মানে সেম ডিস্টেন্স মোটামুটি। আর যাতে আরও ভালো একটা অভিজ্ঞতা হয় এই জন্য আমি স্টেজের সাউন্ড ইঞ্জিনিয়ার আলাদা, সিস্টেম আলাদা, ফ্রন্ট হাউসের সাউন্ড ইঞ্জিনিয়ার আলাদা, সিস্টেম আলাদা, যাতে এরকম না হয় যে স্টেজে শুনতে পাচ্ছি না বলে সামনের মিক্সিং চেঞ্জ করতে হচ্ছে, এগুলো না হয়। হ্যাঁ, যেন ওই জিনিসগুলো আসলেই বদার করে, তাই না? যে ওকে শুনতে পাচ্ছি না বা আরেকটু বাড়বে, ভোকাল আরেকটু বাড়বে। তো আশা করি এগুলো তো প্রশ্নই আসে না, একেবারেই মানে অন্য মাপের একটা। আর একটা জিনিস হচ্ছে আমার হ্যান্ডস, যারা মিউজিশিয়ান, ওটা নিয়ে কথা হচ্ছিল একটু আগে আপনার সাথে, এবং আপনি বলছিলেন যে এক একজনের চেয়ে ভালো। হ্যাঁ, এবং এটা সবচেয়ে হচ্ছে যে প্রত্যেক অনুষ্ঠানে দেখা যায় যে আমি 5-6 জন নিয়ে এর আগে আমি অনুষ্ঠান করেছি, তার মধ্যে দেখা গেল যে 6 জনের মধ্যে 5 জন আমার ভক্ত, কিন্তু একজন আমার ভক্ত না। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে আমার ফ্যান না। সে হতেই পারে, কিন্তু এখানে আমরা প্রত্যেকের ফ্যান। তখন যেটা হয় যে কেমিস্ট্রিটা যদি ভালো হয় একজন আরেকজনের সাথে, তখন কাজটা কিন্তু একেবারে অন্য লেভেলে চলে যায়। এটা দেখার মতো বিষয়। মানে এটা আমি নিজে এই অঙ্গনে কাজ করি দেখে আমি আপনাকে বলতে পারবো যে আপনার সহশিল্পীর সাথে যখন আপনার এই ব্যাপারটা যখন কাজ করবে যে সব কিছু পজিটিভ, তখন কিন্তু কাজটা ভালো হতে পারে। আমি তোমাকে বলি, আমরা রিহার্সাল করছিলাম, রিহার্সাল করতে করতে একটা সময় আমরা গান গাইতে শুরু করলাম। ওইটাই রিহার্সাল চলছে, গান ওরা বাজাচ্ছে এবং গান শুনছে, আবার প্রশংসা করে।
ওর মধ্যে আমি বলছি যে এখানে উনি, এখানে তুমি, এখানে তুমি, ঠিক পরের স্ট্যান্ডাতে গিয়ে ওই পিসটা তৈরি করলো। মানে একেবারে মানে ওই যে ব্যাপারগুলো আসলে ধরে ফেলা, স্পন্টেনিয়াসলি কি চাচ্ছে, ও কি চাচ্ছে। কিবোর্ডিস্ট একটা বাজাতে শুরু করলেন, ওখানে তার প্ল্যান ছিল না। আমি বললাম যে থাকুক, এটা থাকবে, এটা থাকবে, রেখে দেন। উনি হাসি মুখে এটা শুরু করে দিলেন এবং রেখে দিলেন। এবং প্রত্যেকের প্রশংসার থেকে শুরু করে মানে যে রেসপেক্ট, আপনি বিশ্বাস করবেন না, আমি এটা সরি তুমি বলি, একটা যদিও কোনো বিগ ডিল না, এত বড় শোতে আমার সাথে কেউ টাকা পয়সা নিয়ে কোনো আলাপ করে না এখন পর্যন্ত না। মানে এই জিনিসগুলা আমাকে কেউ বলেনি যে পেমেন্ট কত। আমি মানে এটা আমি একটু মানে এই জিনিসগুলো যখন কাজ করে যে আমি কাজ করব, টাকা তো জীবনের দরকার আসলে, ওটা দরকার, ওটা আপনিও দিবেন, কেউ কাউকে ঠকাবেও না, কিন্তু ওইটা মুখ্য যখন হয়ে যায় না তখন কাজের ইয়েটা ওরকম আসে না। কিন্তু যখন আমার কাজটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই, তখন কিন্তু অটোমেটিক ওটা মানে দর্শক শ্রোতা বলেন যে পৌঁছাবেই। মানে বিষয়টা এরকম, টাকা চাওয়াটা দোষের কিছু না, এবং আমিও কম দিব না ইনশাআল্লাহ, কিন্তু আমাকে যে বলেনি এটা আমি খুব সম্মানিত বোধ করছি। অবশ্যই অবশ্যই। এবং তারপরেও এই যে আমি সেদিন দেখা গেল রাত 9টার সময় আমার তবলাবাদক সেই মিল্টনে থাকেন, শোয়েব আমি আসছি, ওয়াই বিকজ আমার 4টা গান ঠিক করতে হবে, রাত 2টা পর্যন্ত এখানে প্র্যাকটিস করে গেছে ইয়ের বাইরে, আমি মেহফিলে নিয়ে যাচ্ছি, ওদের সামান্য কিছু যদি আমি কন্ট্রিবিউট করতে চাই, না, শোটা আগে। এই যে একটা টিম ওয়ার্ক, এই সব কিছু মিলে একটা প্রেজেন্টেশন হবে। এবং তারা বাজায় সেরকম, যেমন ফ্লুট প্লেয়ার, আমার বেস গিটারিস্ট তো কী বলবার, মানে আমি মানে দারুণ দারুণ। আমার গিটারিস্ট যে কিবোর্ডিস্ট, টপ ক্লাস কিবোর্ডিস্ট, আমাদের সন্তুর প্লেয়ার আছেন, ক্লিন সন্তুর প্লেয়ার, রিদম প্লেয়ার, তবলা প্লেয়ার, ভায়োলিনিস্ট আসছে নিয়ের থেকে, বোস্টন থেকে, সব মিলিয়ে এটা একটা দারুণ শো হতে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে মনিমা, আমি বলতে চাই যে এখানে গজল দেখেন, জগজিৎ সিং চলে গেছেন, পঙ্কজ দাস চলে গেছেন, মোহাম্মদ রফি, মেহেদী হাসান কেউ নাই, গোলাম আলী এখন আর তেমন গান গাইতে পারেন না। তো আমরা গান শুরু করছি প্রত্যেককে ডেডিকেটেড করে। জগজিৎ সিংয়ের সেগমেন্ট থাকবে, পঙ্কজ দাসের সেগমেন্ট থাকবে, মেহেদী হাসানের সেগমেন্ট থাকবে। এটাই জানার ছিল যে কেমন ভাবে সাজিয়েছেন অনুষ্ঠানটা। আমি আবার বলি তোমার এই প্রশ্নটা কিভাবে সাজানো। একটা সেগমেন্ট হচ্ছে জগজিৎ সিংয়ের, তার 4 ধরনের গান আছে, ওইটা থাকবে। তারপরে পঙ্কজ দাসের একটা সেগমেন্ট, তারপরে মেহেদী হাসানের একটা সেগমেন্ট, এবং এর মাঝে মাঝে কিছু ফিল্মের গান থাকবে। বাহ! সেই ফিল্মের গানে মোহাম্মদ রফির গান থাকবে, কিশোর কুমারের গান থাকবে, খুব পপুলার, অরিজিৎ সিংয়ের গান থাকবে, রশিদ খানের গান থাকবে, বলিউডের একদম মডার্ন বলিউডের গান, এবং শেষে 2টো ভিন্ন ধর্মী গান দিয়ে শেষ করব। এটা এখন আমি ডিসক্লোজ না করলাম, হ্যাঁ সবকিছুই এখন জানারও দরকার নেই। আচ্ছা বলে রাখি, শেষের গান যেটা হবে আমাদের, আমরা নুসরাত ফাতে আলীর গান দিয়ে শেষ করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটাতে হবে কি, গজলই থাকবে প্রমিনেন্টলি, কিন্তু খুব মডার্ন অ্যাপ্রোচে জিনিসটা হবে। আমাদের যেহেতু বেস গিটারিস্ট আছে, দের উইল বি হিউজ গ্রুভ ইন দ্য হল, যেমন তুহিরের মতো গান, রোজা জানেমান, এই ধরনের গান থাকবে ওখানে। তো আমি আশা করছি যে এই শোটা খুবই একটা উপভোগ্য হবে আর কি। অবশ্যই উপভোগ্য তো হবেই, এবং মানে সত্যিকার অর্থে আমরা যারা গান ভালোবাসি, আপনি এখনই বলছিলেন যে আমি কবিতা পড়ি বা অল্প একটু আধটু থিয়েটার করি, কিন্তু গান কিন্তু মানে আমি আসলে গান পাগল মানুষ। সবার গলায় তো আর সুর থাকে না, বা সবারকে দিয়ে সব কিছু হয় না, তো কিন্তু আমার শুনতে তো বাধা নেই কোনো, বরং ওটা শুনলে আমি আরও বেশি নিজেকে মানে হয় না যে একটা আরাম বোধ হয় ভেতরে, যে ভালো গান শুনলাম, একটা ভালো গান শুনলাম, একটা তাল লয়, এই তিনটা যখন রেজোনেন্সে মিলে মনের মধ্যে আসে। আর আজকালকার যুগে হয় কি, এইগুলোর সাথে তোমার ওয়েস্টার্ন যে কর্ড, সেই কর্ডের কিছু টোন থাকে, ওই টোনগুলো যখন আসে তখন এক বিশেষ ধরনের একটা ফিলিংস আসে, মানুষের ইমোশন আসে, ওর মধ্যে কি কথা যাচ্ছে বুঝি না বুঝি, তখন সেটা মুখ্য হয় না। হ্যাঁ, মুখ্য হয় হচ্ছে যে আমি লাইটের মধ্যে একটা সুন্দর জায়গাতে বসে, এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার সামনাসামনি গান শোনার কিন্তু আরেকটা
একটা টেস্ট আসে গানের। নিশ্চয়ই গান তো আমরা কতই শুনি, টিভি, ইউটিউব, এখন তো একেবারে হাতের কাছে সবকিছু, কিন্তু লাইভ অনুষ্ঠানের মানে যে আকর্ষণ, ওইটা আমি মনে করি কখনোই যাবে না। আর আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের গানগুলোতে এরকম না যে উনি বাজাচ্ছেন এতটুকু বাজাবেন তারপরে আরেকটা গান হবে, না। এখানে যদি কোনো ফ্লুট বাজাতে শুরু করে বা ভায়োলিন বাজতে শুরু করে, আমরা থামাই না, মানে স্বতঃস্ফূর্ততা থাকবে ওখানে, ওইটাকে কেউ যাতে হয় কি ওই যন্ত্রটারও একটা টেস্ট। অবশ্যই, হ্যাঁ। যদি এমন হয় যে মুড সুইং হয়ে গেল হঠাৎ, তো যন্ত্রীদের হতেই পারে, একজন সিঙ্গারেরও হতে পারে, তখন হয়তো হুট করে চেঞ্জ করে নেওয়া যায়। কিন্তু মেইন স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা ওটাকে ছোট করি না, থামাই না, যার ফলে যেই কয়েকদিন আগে একটা ঘরোয়া মেহফিল করলাম, সেখানে আমার ফ্লুট প্লেয়ার যতগুলো পিস বাজাচ্ছিল প্রত্যেকটাতে মানুষ হাততালি দিয়েছে, কারণ হচ্ছে হৃদয়ে গিয়ে তাদের আঘাত লেগেছে সবার একদম। আর এর যে কাজগুলো যে তার যে টোন, মনে হবে যে আপনারা যে একটা গান আছে হর ঘড়ি একটা বদল রহি হ্যায় রূপ জিন্দগি, ওর আগে একটা ফ্লুট আছে দেখবে তো, ওই একই টোন, একই মিরের কাজ, একই ব্লেন্ডিং। ওর ভেতরে আমার যে বেস গিটারের যে ফ্রেড বোর্ড যেটা যেখানে হাত নড়ে, ওটাকে বলে নেক, ও উপর থেকে নিচ পর্যন্ত বাজাতে থাকে। সাধারণত বেস গিটারে তার থাকে 4টা, ওর হচ্ছে 6টা, এবং 6টা তার দিয়ে সে হচ্ছে কেরালার মানুষ, ওখানকার ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং কোনো কথা বলে না, ওকে কিছু জিনিস করলে হাসে, কিন্তু বাজানোর সময় দারুণ বাজাচ্ছে। আর কিছু পছন্দ হলেই দূর থেকে বলার দরকার হয় না, দূর থেকে আমার মনে হয় ওই সাউথ ইন্ডিয়ান মানুষই এরকম, এমন কথা বলে না, এও দেখে কথা বলে। আমি সেদিন ক্যামেরা ধরে বললাম কিছু বলো, হাসে, কিছুক্ষণ পর বলতে গিয়ে আমাকে এসে জড়ায় ধরে বলে যে ভাই ঠিক আছে বলবে না। মানে খুবই বিনয়ী এবং ভালো মিউজিশিয়ান এরা সবাই। আমাদের বাংলাদেশের 3 জন, জয় সরকার, রূপতনু শর্মা এবং তাকসিম আহমেদ, আর 5 জন হচ্ছে ভারতীয় এবং আমেরিকান। তো আশা করি ইনশাল্লাহ আমি কোনো কিছুতে মানে কার্পণ্য করিনি। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে মানে এই শোটা আমাদের দিক থেকে উই আর কনফিডেন্ট, আল্লাহর রহমতে খুব ভালো হবে। আমার সাকসেস স্টোরি হবে যদি এখানে আমি 1300 মধ্যে অন্তত 1000 মানুষ পাই, তাহলে আমি ব্রেক ইভেনে থাকবো, আদারওয়াইজ আই উইল গেট লস। আমি তো আসলে 1300ই আশা করি, আমি আশা করি না হওয়ার কোনো কারণ নেই, না হওয়ার কোনো কারণ, সেটাই। এইটাই মানে আপনার সাথে কথা বলতে বলতে যে বুঝতে পারছিলাম যে আপনাদের একজনের সাথে আরেকজনের যে কেমিস্ট্রিটা, এটা দারুণ হতে যাচ্ছে। এবং যখন সহশিল্পীদের কেমিস্ট্রি ভালো থাকে, সেই প্রোগ্রাম সফল হতে বাধ্য। যখন একজনের আরেকজনের প্রতি যখন রেসপেক্টটা থাকে, তখন বিশাল কালচারাল শিফট, ওইটার বডি ল্যাঙ্গুয়েজ অন্য লেভেলে চলে যায় এবং সেটা দর্শক ফিল করে। আমি যতটুকু অল্প একটু আধটু কাজ করি এই লাইনে, আমি এটা ভালো ফিল করছি এই পর্যন্ত, যে যখন সহশিল্পীর প্রতি রেসপেক্ট থাকে বা থাকে, ওটা দর্শকের কাছে পৌঁছে যায়। এবং তুমি বলো এখানে প্রেজেন্টেশনটা হচ্ছে এই বড় হলে আমরা অনেক দূরে দূরে ডিস্ট্রিবিউটর থাকবো, এবং সেখানে আমাদের পিছনে যে স্ক্রিন সেটা হচ্ছে তোমার আইম্যাক্স হলের সমান, 14K বোধহয়, এবং মানে অনেক বড় স্ক্রিন, পুরাটাতেই আমাদের প্রজেকশন থাকবে, সেখানে ইমোশনাল কন্টেন্টসগুলো যাবে। এবং আর একটা খুব বড় ধরনের একটা অ্যাট্রাকশন হচ্ছে আমাদের এখানে কিছু কিছু গানের সাথে লাইভ ডান্স যাবে। ওয়াও! এবং এই ডান্সটা করবেন আমাদের নৃত্যশিল্পী ইত্তেলা আলী। বাহ, দারুণ ব্যাপার। ইত্তেলা আমার নিজেরও খুব পছন্দের শিল্পী। ইত্তেলা অলরেডি সেদিন এসেছিলেন আমাদের রিহার্সেলে। আমাদের একটা গান আছে, ঘাটা কো জুলফ লিখনা, শাখ কো अंगराइयां লিখনা, हर एक मौसम को उस हुस्न की परछाइयां লিখনা। মানে ঘাটা মানে মেঘ, মেঘকে তার চুল জুলফ লিখো, তার জুলফকে মেঘ হিসেবে লেখো। শাখ কো, এই যে গাছের যে ডালপালা, এটা তাকে তার যে শরীর আমরা আংরাইয়া নেই না, এটার সাথে তুলনা করে, ওটাকে কি বলে বাংলায়? আড়মোড়া সাথে তুলনা করে। হার এক মৌসুম কো, প্রত্যেকটা মৌসুমকে উস হুসন কি, ওই সুন্দরের পারছাইয়া, তার ছায়া হিসেবে লেখো আর কি। তো ও যখন এটা ডান্স করছে, টাইমিং, তার যে নাচের মুদ্রা, আমি
আমি যে নাচ বুঝি শ্রোত মানে দর্শক হিসেবে, এটা আমি জানতাম না। শি ইজ ভেরি গুড, ওইটার ভিতর বিউটিফুলি শি ইজ ডুইং। আসলেই ও আসলেই দারুণ শিল্পী এবং জাত শিল্পী। হ্যাঁ, ও এখানে লাইভ এটা করবেন উনি। দারুণ ব্যাপার, একটা নতুন আরো একটা গজলের সাথে এবং এই গানগুলোর সাথে কখনো হয়নি। তো আমার মনে হয় যে ওই গ্রুভ, ওই বেস ওরা বাজাচ্ছিল, সেদিন দেখছিলাম আমি, দুইটা রিদম সেকশন সাথে গিটার, এবং এই রেজোনেন্সের মধ্যে ও যখন ডান্সটা করবে, দিস উইল ক্রিয়েট এ হিউজ ভাইব। আমি মানে এটা, এবং মনিমা তোমার প্রশ্নের আগে তোমাকে বলি যে এই অনুষ্ঠান থেকে কিন্তু আমি টাকা করার ইচ্ছা করি না। দিস ইজ বিগ ইনভেস্টমেন্ট ফর মি, অলমোস্ট অল মাই মানি। কিন্তু আমি টিকিটের দাম এমনভাবে রেখেছি যাতে মিনিমাম কস্টে আমি টাকাটা তুলে 40-55 সামান্য 200-র মতো টিকিট হচ্ছে 80, আর 80টা বা 100টা টিকিট হচ্ছে 100 টাকা মাত্র। ওগুলো প্রায় চলে গেছে, 80 এবং 55 এবং 40 এগুলো খালি আছে। তো এগুলো খুবই অ্যাফোর্ডেবিলিটির মধ্যে পড়ে। তা আমি আশা করি মানুষ যদি আসেন তাহলে এটা সাকসেস হবে। আমার দুইটা যে অ্যাচিভমেন্ট, তার মধ্যে একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমি যে গজলটাকে আবার মেইন স্ট্রিম হলে আনতে চাই, এটা আমি আমার ভারতীয় ইন্ডিয়ান যে মানে কমিউনিটি, তাদের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি, এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করতে জিনিসটা। বড় বড় মানুষ যাদের ওখানে নির্দেশন আসতেন, যারা একসময় তাদেরকে প্রমোট করেছেন, এমন লোক যারা বলছেন যে শোয়েব ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, বলে খিদমত করবে হো। এটা অনেক বড় একটা আমার জন্য একটা মানে কমেন্ট। এবং এবার আমার বাংলাদেশের মোটামুটি সব অনুষ্ঠানে গিয়েছি, অনেক ভালো সাপোর্ট ছিল আমার। ইন্ডিয়ানদেরও অনেক অনুষ্ঠানে গিয়েছি, এবং কিছু কিছু অনুষ্ঠানে ওরা আমাকে একদম পিক আওয়ারে স্টেজে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেওয়া, কথা বলানো, এবং হুট করে বলা যে গান গাও। তো ওই মাইকে, এমসির মাইকের মধ্যে খালি গলায় গান গেয়ে দেওয়া, এবং ওই 30-40 সেকেন্ডের মধ্যে সমস্ত হল এনগেজ হয়ে যাওয়া, মানে সাথে সাথে ওয়া করার থেকে শুরু করে, হাততালি থেকে শুরু করে অ্যাপ্রিসিয়েট করা, এই অভিজ্ঞতাগুলো আমার I have achieved this time. এটা মানে big thing. I discovered a lot of things through this show. সেটাই, একটা প্রোগ্রাম করতে গিয়ে তো কত রকমের এক্সপেরিয়েন্স হয়, এবং আপনি নিজেকেও আবিষ্কার করছেন প্রতিনিয়ত। হ্যাঁ, অনেক কিছু যেগুলো আমি এখন করি, এটা যে আমি করতাম বা করতে জানি বা করতে চাই, এটা আমার জানা ছিল না। যেমন নিজের ফ্লায়ার কাউকে দেওয়া, এটার একটা খুব ন্যাস্টি অ্যাসপেক্ট ছিল আমার মনে। কিন্তু এখন আমি দেখলাম যে যখন আমি কাউকে দিচ্ছি, একজন সিনিয়র মানুষ ওটা নিচ্ছেন, ও আচ্ছা শোয়েব মর্তুজা, অনেক সময় দেখি আমি নামটা জানে, তারপর তাকায়, ইজ ইট ইউ? ওই যে ধরলাম মেজরিটি ক্ষেত্রে ওরা আমাকে হাক করে ফেলে। বাহ। হ্যাঁ, এবং এটা বলে যে আর্টিস্ট যখন বলছে তো আনাই পারেগা, আসতেই হবে, এরকম একটা এক্সপ্রেশন। দিস আর বিগ থিং আর কি। সেটা অবশ্যই অবশ্যই। আর মানে একটা আসলে একটা বিষয়ের কতগুলো ভাবনা থাকে, তাই না? আমরা হয়তো সোজা সাপটা ভেবে ফেলি যে আমার অনুষ্ঠান, আমি বলবো এটা কেমন দেখাবে, কিন্তু আপনার অনুষ্ঠান আপনি যদি আমাকে বলেন আমি কতটা অনার্ড হই, সেই জিনিসটা কিন্তু আমরা কখনো ভাবি না। তো আসলেই এখন কিন্তু ভাবার সময় এসেছে যে আমরা নিজেরা কেন বলি না যে আমার অনুষ্ঠানে আসো। তখন হয়তো এমন দর্শকও আছেন যে মনে মনে হয়তো একটু ভাবছিলেন যে সবাইকে বলা সম্ভব হয় না অনেক সময়, কতজনকে বলবো, কিন্তু এই যে আমরা এখন যে কথাগুলো বলছি এগুলো কিন্তু দাওয়াত। হ্যাঁ, দাওয়াত, অবশ্যই দাওয়াত। আরেকটা মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে এই তোমার এই অনুষ্ঠানের যেই মূল একটা খুব ভালো দিক যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে এই ক্লাসের অনুষ্ঠান আমি চাইলে বিক্রি করে দিতে পারতাম। বিক্রি করা মানে হচ্ছে টোটাল প্রজেক্টটা আমি কাউকে দিতে পারতাম, এরকম অফার আমার কাছে এসেছিল এবং এখন আছে। কিন্তু আমার অবজেক্টিভটা কি বললাম, যে আমি আই ওয়ান্ট টু ব্রিং দ্য গ্লোরি অফ গজল সিঙ্গিং ব্যাক টু দ্য মেইনস্ট্রিম হল। এই অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেন তারা অ্যাপ্রিসিয়েট করে, তাদের মনের মধ্যে প্রশ্ন, দেখি কি হয়, লোক হবে না হবে না। যদি হয় এটা তাদের জন্য একটা বিরাট ফাইন্ডিং হবে যে গজলের মতো জনরা স্টিল অ্যালাইভ। আর এইখানে
এই শোটা ওন করে বাংলাদেশি, এটা পুরো বাংলাদেশি ওন শো, এখানে কারো কোনো ওনারশিপ নাই। এই দাবিতে আমি মনে করি যে আমার আই নিড সাপোর্ট বাংলাদেশিদের কাছ থেকে অবশ্যই। এবং এটা আমাদের জন্য তো একটা বিশাল গর্বের বিষয় যে আমাদের কমিউনিটির একজন মানুষ এত বড় একটা শো করছেন, এবং এটা তো আমাদেরও পাওয়া, তাই না? আমি তো কালেকটিভলি আমাদের এখানে পাওয়ার অনেক কিছু আছে, এখানে অনেক অনেক মানে নতুন একটা জায়গায় পেনিট্রেট করার মতো ব্যাপার যে আমরা করতে পারি। এই ইনিশিয়েটিভটা ওদের নেওয়ার কথা, অন্য কারো নেওয়ার কথা, কিন্তু নিচ্ছে কে? যার ভাষাটা এরকম না, ওরা অবাক হয়, প্রথমে আইডেন্টিফাই করতে পারে না যে কিভাবে সম্ভব। তারপরে আমি বলি যে না ভাই, আমাদের দেশে তো বাংলায় 56টা ব্যঞ্জন বর্ণ, 11টা বাউল, তো যার ফলে আমাদের জন্য এটা খুব সহজ একটা উচ্চারণ শুদ্ধ করা। তো এই বিষয়গুলো আসে, অনেক কিছু আসে আর কি। তো এক বিশেষ অভিজ্ঞতা। যাই হোক, তোমার মানে অনেক ধন্যবাদ তোমার এই আমার সাথে কথা বলার জন্য। মোটামুটি অনেক কিছুই জানার ছিল, অনেক কিছু জানা হয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় যে জানাটা সেটার জন্য আসলে ওয়েট করছি 31শে অগস্ট শনিবার পর্যন্ত সন্ধ্যা 7টায় আমরা সকলে উপস্থিত থাকব। আর আগের মতোই বলছি, গেট খোলা হবে সন্ধ্যা 6টায়। 6টায় গেলে আমরা সুন্দর মতো যার যার সিটটা খুঁজে নিতে পারবো। আর বাঙালি কমিউনিটিকে আমি বিশেষ করে আহ্বান জানাই, প্লিজ আসুন, আমরা সকলে মিলে অনুষ্ঠানটাকে সফল করি। এবং আমরা মনে করতে চাই এটা তো আমাদেরই শো, আমাদেরই অনুষ্ঠান। কারণ বাঙালি কমিউনিটিতে এত বড় একটা সাংস্কৃতিক দিক দিয়ে এত বড় একটা যোগ হওয়া, এত বড় একটা ব্যাপার যোগ হওয়া, এটা আমাদের সকলের সফলতা হবে অবশ্যই। এবং এটা আমাদের সামনের অনেক বিজনেস অ্যাসপেক্ট এবং অনেক পথ খুলে দিবে বলে আমি মনে করি। যে লোকাল আর্টিস্টদের যে এই ক্যাপাসিটি, তাদেরকে দিয়ে যে বড় শো করা যায়, এটা একটা এক্সাম্পল হতে পারে। অবশ্যই। এবং আমি ভীষণ আশাবাদী। আমি মানে একেবারেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই। আর আছি আপনার সাথে, আমি সহ আমাদের বাঙালি কমিউনিটি সকলে আছেন, আমি তো সেটা আশা করি। আচ্ছা শোয়েব ভাই, এবারের মানে অনুষ্ঠানটাতে এমসির ব্যাপারটা কিভাবে ভেবেছেন? আমার অনুষ্ঠানে এমসির জন্য অনেক ধরনের আইডিয়া অনেকে দিয়েছেন। তো আমি দুজনকে মানে যুক্ত করেছি, একজন বাংলাদেশি কমিউনিটি থেকে আর একজন ইন্ডিয়ান কমিউনিটি থেকে। আচ্ছা, আমি তাদের সম্পর্কে এখনো পুরোপুরি ডিক্লেয়ার দেইনি। একজন সম্পর্কে বলেছি, বাট পুরো পোস্টগুলো আসবে সামনের দিনগুলোতে, আমরা জানতে পারবো আস্তে আস্তে। তো দুজন এই এমসি। আচ্ছা, আর টিকেটের ব্যাপারটা একটু? টিকেট সব বিক্রি হচ্ছে লিভিং আর্ট সেন্টারের ওদের অনলাইন এবং ফিজিক্যাল কাউন্টার দু জায়গা থেকে। আচ্ছা। তো ওটা পাওয়া যাবে gtalive.com, gtalive.com। ওখানে গিয়ে স্ক্রল করে নিচে গেলেই বাই টিকেট আছে, ওখানে গেলে সরাসরি ওই লিঙ্কে নিয়ে যায়। তো ওখানে গেলে দেখবে যে তুমি টিকিট কেনার একটা ড্রপ ডাউন মেনু থাকে, আবার একটা লাল রঙের ম্যাপ থাকে। ওই ম্যাপের যে কোনো সেগমেন্টে ক্লিক দিলেই পুরো সিট ম্যাপটা চলে আসে। তখন কোন সিটটা চাই সেটাকে সিলেক্ট করে আমি আমার পছন্দ অনুযায়ী যত তাড়াতাড়ি আমরা টিকিটটা কাটতে পারবো তত ভালো হবে, যে আমি আমার পছন্দ মতো সিটটা নিতে পারবো। যদিও পুরোটা হল জুড়েই প্রতিটা সিটই ভালো, এমন কোনো ব্যাপার নেই যে ওখান থেকে শোনা যাবে না বা ওখান থেকে দেখা যাবে না। তারপরেও যে কেউ যদি দেখতে চায়, ওই কম্পিউটারে গেলে দেখা যায়। কম্পিউটারে যখন ওই বললাম যে লাল ম্যাপটা, ওইটার ভিতরে যদি ক্লিক দিয়ে ঢুকে, তাহলে বিভিন্ন জায়গায় ক্যামেরার আইকন দেওয়া আছে। তো ওই আইকনে মাউসটা রাখলেই ও দেখিয়ে দেয় যে এখান থেকে স্টেজটা দেখতে কেমন। মানে হলের সিট ম্যাপের মধ্যে ক্যামেরার ছবি দেওয়া আছে, তো ক্যামেরাটার মধ্যে টাচ করলেই ও বলে দেবে যে এখান থেকে স্টেজটা কেমন দেখা যায়। ওই ছবিগুলো এখানে আছে। তো প্ল্যান করা খুব ইজি। তবে এটা বললাম যে 128 ফুট ম্যাক্সিমাম দূরত্ব এবং সবখান থেকে সেম মানে কাভারেজ। সেটাই, যত দ্রুত সম্ভব আমাদের টিকিটগুলো সংগ্রহ করতে হবে, কারণ ভালো একটা রেসপন্স আমরা পাচ্ছি।
মোটামুটি ইনশাআল্লাহ এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো রেসপন্স আসছে, কিন্তু এখন বুস্ট আপ হওয়ার সময়। সেটাই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি এত কিছু করছেন আমাদের জন্য, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার। অবশ্যই এটা সামনে আরও কাজ বাকি আছে, দেখি কি করা যায়, কিন্তু এটা একটা স্টেপিং স্টোন নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় কাজ, এবং সবাই যদি আসেন তাহলে অবশ্যই এটা অনেক সার্থক হবে। একদম, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মনিমা।